ভালোভাবে কাজ করতে পারে বা কাজ করার একটা এখানে পসিবিলিটি আছে। আর নিউরাল নেটওয়ার্ক গুলো তারপরে টাইম সিরিজ ডাটার উপরে ভালো কাজ করে। টাইম সিরিজ মানে সময় অনুযায়ী, যে 10টার সময় একটা জিনিস হবে বা 10টার সময় একটা ব্যক্তির পালস পাওয়া গেলে এত, বা 11টার সময় পাওয়া গেলে এত, তারপর আবার 12টার সময় এত, তাহলে রাত্রে 1টার সময় কত হইতে পারে, এই ধরনের যে প্রেডিকশন গুলো আছে সেগুলোর ক্ষেত্রে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক একটা অপশন হতে পারে। এটা বুঝা গেছে আইডিয়াটা? জি স্যার। হ্যাঁ, এখন রিকারেন্ট নেটওয়ার্ক নিউরাল নেটওয়ার্কে কিছু সমস্যা আছে, যেমন এটা ট্রেন করানোর সময় দেখা যায় যে অনেক বেশি সিকোয়েন্স বড় হলে তো তখন এটা অনেক বড় একটা, অনেক বেশি লেয়ার আলা একটা নেটওয়ার্কে ট্রেনিং করার যে ঝামেলাগুলো, সেই ঝামেলাগুলো আবার নিউরাল নেটওয়ার্কের মধ্যে দেখা যায়। যেমন এগুলোকে বলে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট ছোট হয়ে যেতে থাকে, এরকম কিছু কিছু বিষয় আছে, ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম বলা হয়। তো এরকম কিছু প্রবলেম আছে যেগুলো আজকে বিষয়টা মানে আজকে লার্নিং এ ফোকাস না, আজকে শুধু স্ট্রাকচারে ফোকাস, বা স্ট্রাকচার সম্পর্কে জানলে আপনাদের কাজ হয়ে যাবে। কারণ লার্নিং এর জন্য কিছু অ্যালগরিদম দেওয়া থাকে, আমাদের স্ট্রাকচার নিয়েই মেনলি কাজ করতে হয়। যখন কোনো একটা কিছু ডেভেলপ করতে হবে, প্রজেক্ট বা কোনো একটা রিসার্চ, তো তখন দেখা যায় যে ফোকাস থাকে যে কিভাবে স্ট্রাকচার গুলো বসায় বসায় কিভাবে কাজগুলো করা গেল। লার্নিং এর জন্য কিছু কিছু আছে, অ্যাডাম অপটিমাইজার, এরকম কিছু কিছু আছে যেগুলা সব ক্ষেত্রেই ইউজ হয়, ওগুলার উপরে আর কি অত, বা আমাদের যেই প্রজেক্ট আছে সেটাতে ওগুলার খুব একটা কাজ নেই। এরপরে আরেকটা আছে, সেটা হলো যে জ্ঞান জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক। তো এইটা যেভাবে কাজ করে, তাহলে এখানে দুইটা নেটওয়ার্ক থাকবে এবং দুইটা এই দুজনকে আলাদাভাবে করা হবে, ট্রেন করা হবে। যেমন এখানে কিন্তু একটা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক আছে, আবার এটা আছে ডিকনভলিউশনাল। তো এই দুইটা নেটওয়ার্ক কে ট্রেন করানো হবে। তো এখানেও কিছু লেয়ার আছে, কনভলিউশন লেয়ার, তারপরে আমাদের মাঝখানে যে ফুলি কানেক্টেড লেয়ার, আউটপুট লেয়ার। তো এরকম এখানে দুইটা আলাদা আলাদা নেটওয়ার্ক থাকে। তো যেভাবে কাজটা হয় তা হলো, প্রথম এই নেটওয়ার্কটা যেটা আমি দেখাইতেছি জেনারেটর নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের কাজ হয় নিজের থেকে কিছু ছবি জেনারেট করা বা নিজের থেকে কিছু ডাটা জেনারেট করা। ইনপুট হিসাবে যাবে র্যান্ডম নয়েজ, মানে ইনপুট হিসাবে যে ছবিগুলো এখানে যাচ্ছে এগুলো কোনো মানে কোনো মানুষের ছবি নয়, জাস্ট কিছু র্যান্ডম নয়েজ বলা যায় অথবা র্যান্ডমলি জেনারেটেড ডাটা বলা যায়, র্যান্ডম ভ্যালুস। এই সব র্যান্ডম ভ্যালু থেকে এই জেনারেটরের কাজ হবে কিছু ছবি জেনারেট করা। কিন্তু প্রথমে যখন আমরা কাজ ট্রেন করা শুরু করব তখন অবশ্যই যে নেটওয়ার্কটা ট্রেন্ড না, তো তখন র্যান্ডম নয়েজ থেকে র্যান্ডমের কাছাকাছি বা র্যান্ডম কিছু ফেসই জেনারেট করবে। র্যান্ডম ফেস মানে যে কোনো আর কি এই র্যান্ডম নয়েজের মতোই প্রথম দিকে কিছু জিনিসপত্র জেনারেট করবে আউটপুটে। এটা হলো জেনারেটরটা। আর এটার সাথে ইন্ডিপেন্ডেন্ট আরেকজন আরেকজনের একটা আছে ডিসক্রিমিনেটর। সে কি করবে, সে ওই জেনারেটর দ্বারা জেনারেট করা যে ইমেজটা এবং রিয়েল ফেস যেগুলা সত্যিকারের যে ইনপুট বা সত্যিকারের কিছু ছবি আমরা দিব মানুষের, সেই দুই ছবিকে লেবেল ডাটা হিসেবে নিবে। অর্থাৎ জেনারেটেড ফেসকে সে বলবে যে এটা ফেক, এটাকে আমরা লেবেল করে ইনপুট হিসেবে দিব ফেক ফেস হিসাবে, আর এগুলোকে আমরা রিয়েল ফেস হিসেবে দিব। দেওয়ার পরে আমাদের ডিসক্রিমিনেটরের কাজ হবে এই জেনারেটেড ফেসকে ফেক বলা আর রিয়েল ফেসকে রিয়েল বলা। এইভাবে ট্রেনিং প্রসেস চলতে থাকবে। তো কিভাবে, তাহলে বিষয়টা কিভাবে হতে থাকবে, প্রথমে জেনারেটর কিছু র্যান্ডম নয়েজ জেনারেট করবে, এরপরে আবার আমাদের ডিসক্রিমিনেটর দেখা যাবে যে সেই ফেসের সাথে রিয়েল ফেসের পার্থক্য করার চেষ্টা করবে। পার্থক্য করার চেষ্টা করে ডিসক্রিমিনেটরকে আমরা ট্রেন করব, কারণ আমি তো আগে লেবেল করে দিতেছি জেনারেটরকে ফেস আর ফেক আর রিয়েল কে ট্রু বলে। তাহলে সেই জেনারেটর সেই অনুযায়ী যে ডিসক্রিমিনেটর ভুল বা ঠিক করলো সেইভাবে তাকে ট্রেন করানো হবে, সে যাতে আরো ভালোভাবে ফেক আর রিয়েল ফেস কে ধরতে পারে। এভাবে ডিসক্রিমিনেটরকে ট্রেন করানো হবে। আবার জেনারেটর যেই ফেসগুলো ডিটেক্ট করবে সেই ডিটেকশনের সাথে
ডিটেকশন আর রিয়েল ফেসকে ডিসক্রিমিনেটর ফেক রিয়েল বলে যেই আউটপুটটা দিল, মানে ডিসক্রিমিনেটর যদি বলে যে ওরা অনেক ফেক, আমি মানে ভালোভাবে বুঝতে পারতেছে জেনারেটরের ফেসগুলো হইলো ফেক, তো তখন জেনারেটর কি করবে, ও ট্রেন হবে এমন ফেস জেনারেটর করার জন্য যাতে ডিসক্রিমিনেটর বুঝতে না পারে। অর্থাৎ জেনারেটর তখন এমনভাবে ফেস জেনারেট করবে যেটা রিয়েল ফেসের কাছাকাছি হবে, এটা অটোমেটিক্যালি তখন দেখা যাবে জেনারেটর ওরকম ফেস জেনারেট করতেছে রিয়েল ফেসের কাছাকাছি। কারণ জেনারেটরের টার্গেট থাকবে এই যে ফেক রিয়েল, এটা এই জিনিসটাকে যত বেশি ভুলের দিকে নিয়ে যাওয়া যায়। অন্য কথায় ডিসক্রিমিনেটর ফেক আর রিয়েলের পার্থক্য যাতে বুঝতে না পারে, অর্থাৎ ও রিয়েল ফেকের ওর অ্যাকুরেসি 50%-এর মতো যাতে হয়ে যায়। কারণ 0% মানে কি, তখন আবার উল্টা প্যাটার্ন, তখন দেখা যাচ্ছে ডিসক্রিমিনেটর রিয়েলকে ফেক, ফেককে রিয়েল বলতেছে, আমরা তো ওইটা তো আবার অন্য জিনিস হয়ে গেল, ওইটা না। যখন আমাদের ক্লাস 2টা থাকবে তখন একটা প্রপার আসল খারাপ নিউরাল নেটওয়ার্ক মানে যে 50% অ্যাকুরেট, যখন আমার ইয়ে থাকবে আর কি, যখন 2টা ক্লাস, এটা কি বুঝতে পারছেন? 2টা ক্লাসে 50% অ্যাকুরেট মানে আসল খারাপ। হ্যালো? জি স্যার। হ্যাঁ, তখন তাহলে চেষ্টা থাকবে যে ডিসক্রিমিনেটরকে এরকম যত নিচে নেওয়া যায় তার অ্যাকুরেসি। তো জেনারেটর ওইভাবে চেষ্টা করবে ইমেজ জেনারেট করার, তো তখন সে আরো কাছের দিকে যাইতে থাকবে, সে আরো রিয়েল ফেসের দিকে যাইতে থাকবে। আর ডিসক্রিমিনেটরও সেও আবার ট্রেন্ড হয়ে আরো একটু অলমোস্ট রিয়েলকে বা ফেক কিন্তু আসলে জেনারেটেড একটু পার্থক্য রিলেটেড, তাদেরকে আলাদা করার দিকে এগিয়ে যেতে থাকবে। তখন দুইজন এইভাবে ট্রেন্ড হয়ে আলটিমেটলি আমরা এটা এভাবে যে আমরা দুজনকে একজনের সাথে আরেকজনকে ইয়ে করতেছি, কম্পিটিশন করতেছি, এই জন্য এটাকে বলা হইতেছে অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক। আর জেনারেটিভ কেন? কারণ সে জেনারেট করতে পারতেছে ইমেজ। এইভাবে যদি খুব ভালো একটা নেটওয়ার্ক বানানো যায় তাহলে সে যে আজকাল দেখবেন যে অনেক ইয়ে হয়, ইমেজ জেনারেট করা যায়, গড়কে বললে যে পাশে একটা অ্যাড করে দাও, আমার পাশে একটা কিছু অ্যাড করে দাও, বা এরকম জিনিসপত্র, বা চশমা পরায় দাও, এরকম জিনিসপত্র দিলে কিন্তু আজকাল গড় এই সফটওয়্যারটা পারে, যেটা টুইটারের, এরা বোধহয় এত ভালো পারে না অন্যরা। তো এই এই বিষয়টা গড় কিভাবে পাচ্ছে, তো গড় জেনারেটিভ অ্যালগোরিদম গুলো ইউজ করার মাধ্যমে, তার মানে সেও আসলে ভিতরে এরকম ভিতরে অনেক ভিতরে গেলে এরকম কিছু একটা পাওয়া যেতে পারে, এইভাবে অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্কের মতো। এইটার আইডিয়া কি পুরোপুরি বুঝতে পারছেন? কেউ বলেন। জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এটার পরে যেটা হলো সেটা হলো গ্রাফ নিউরাল নেটওয়ার্ক। এটার কনসেপ্টটা নিউরাল নেটওয়ার্কের থেকে একটু অন্যরকম। তাহলে আমরা প্রথমে একটা গ্রাফের দিকে তাকাই, যে কোনো একটা গ্রাফ চিন্তা করেন যে এটা একটা গ্রাফ আছে, এই যে বিভিন্ন ভার্টেক্সের সাথে, যেমন এই একটা ভার্টেক্স, এই ভার্টেক্সের মধ্যে আবার মাঝখানে একটা এজ, এইভাবে একটা গ্রাফ আছে। সেই গ্রাফ থেকে আমরা আসলে প্রত্যেকটা গ্রাফের প্রত্যেকটা নোটকে একটা নেটওয়ার্কের আউটপুট হিসাবে চিন্তা করতে পারি। কিভাবে? যে এই নোডের সাথে এই নোডের কানেকশন আছে, তার মানে ওর থেকে এর মধ্যে ডাটা যায়, সি এর থেকে যায়, বি এর থেকে যায়, আবার এ থেকে এইভাবে ঘুরে যায়, আবার এই যে আমি যে আমার মাউসটা দেখেন এইভাবে যায়, আবার এই যে এখান থেকে এখানে যায়, আবার যে এখান থেকে এখানে যায়। তো এইভাবে এর মধ্যে বিভিন্ন জায়গা থেকে ডাটা এসে আমরা চিন্তা করতে পারি যে আমার একটা আউটপুট নোড, আর অন্য সবাই ইনপুট নোড ইনক্লুডিং এ, মানে এ থেকে আবার ঘুরে আসতে পারে, এ থেকে এইভাবে ঘুরে, এভাবে এর থেকে বি সি এভাবে আসতে পারে। এভাবে এর আউটপুট চিন্তা করে এবং বাকি সবার আউটপুট চিন্তা করে আমরা ভাবতে পারি বা ধরে নিতে পারি যে একটা আউটপুট নোড এবং অন্য সবাই হলো ইনপুট নোড। এইভাবে একটা গ্রাফ থেকে একটা নেটওয়ার্ক বানানো যায়, যেটা আসলে নিউরাল নেটওয়ার্ক না। এটা নিউরাল নেটওয়ার্ক না, কারণ এটা সবার সাথে মাঝখানে কানেকশন নাই, সবার সাথে সবার। ওর সাথে যেমন ওর সাথে হলুদের সাথে বেগুনির কোনো কানেকশন নাই, তার মানে এটা আসলে একটা নিউরাল নেটওয়ার্ক না, কিন্তু একটা ট্রি এর মতো একটা স্ট্রাকচার হলো। তো এইভাবে প্রত্যেকটা নোডের জন্য একটা করে স্ট্রাকচার
কল্পনা করা যায় একটা করে ট্রি এর মতো স্ট্রাকচার, যে এবং প্রত্যেকটা নোড একটা করে আউটপুট। এইভাবে চিন্তা করে একটা গ্রাফ থেকে অনেকগুলো ট্রি অথবা অনেকগুলা নেটওয়ার্ক বানানো যায়, যে মানে যেটার মধ্যে সাইকেল নাই, সেই নেটওয়ার্ক গুলার মধ্যে কিছু আমরা কাজ করতে পারি। যেমন এই নীল নোড থেকে আমার হলুদ নোডে ডাটা যাবে, ডাটাটা আমি নীল নোডের ভ্যালুটা এতে ডাইরেক্ট পাঠাবো না, এটা কিছু প্রসেস হবে মাঝখানে, প্রসেস হয়ে এর মধ্যে যাবে, আবার এর থেকে কিছু প্রসেস হবে, প্রসেস হয়ে এই সি এর মধ্যে যাবে। এইভাবে আমরা প্রত্যেকটা নোডের জন্য কিছু স্ট্রাকচার বানাই নিলাম কল্পনা করে। জাস্ট আমরা যে ট্রিতে কনভার্ট করতেছি এরকম না, ট্রিগুলার মধ্যে যখন ডাটাটা যাচ্ছে, ডাটাটা যখন এক নোডের থেকে আরেক নোডে যাচ্ছে কাল্পনিক ট্রি এর মধ্য দিয়ে, তখন তার মধ্যে কিছু প্রসেসিং হবে। যেমন এইখানে কিছু গুণ হবে, এই আইডিয়াটা কোত্থেকে আসলো, গুণ হয়ে আবার যোগ হওয়ার, এটা আসলো হলো নিউরাল নেটওয়ার্কের থেকে এই আইডিয়াটা আসলো, যে এদের মধ্যে যেই ভ্যালুগুলোর মধ্যে। হ্যাঁ হ্যাঁ বলেন স্যার, এখানে কি তাহলে প্রত্যেকটা নোডই হচ্ছে ইনপুট নোড, আবার প্রত্যেকটা নোডই আউটপুট নোড হিসেবে কাজ করতেছে যখন আমরা ট্রিতে কনভার্ট করতেছি? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকেই ইনপুট এবং প্রত্যেকেই আউটপুট। কারণ প্রত্যেকে ইনপুট কিভাবে, কারণ প্রত্যেকটা নোডের ডাটাই ঘুরে ফিরে আসলে সেই নোডের মধ্যে আসতে পারে। কারণ এটা আসলে কিভাবে ইয়ে করা হয়েছে, এই আইডিয়াটা আসছে কোত্থেকে, মানে এটা অনেক জরুরি। গ্রাফ নিউরাল নেটওয়ার্ক এই প্রজেক্টটার জন্য, স্পেশাল ট্রান্সক্রিপ্টমিক প্রজেক্টের জন্য আসলে অনেক জরুরি। এই জন্য একটু ডিটেলস এটা অন্যগুলোর চাইতে একটু বেশি টাইম নিয়ে বলি। যেই বাস্তবে একটা ব্যক্তি, ওই ব্যক্তিটা যখন কোনো অ্যাডভার্টাইজ করবে বা সে তার বন্ধুদেরকে কোনো একটা প্রোডাক্টের বিষয়ে বলবে যে তুমি এটা কিনতে পারো, এই মোবাইলটা কিনতে পারো, শাওমির মোবাইল, তো তখন ও বি কে বললো, ডি কে বললো, আবার সি কে বললো, তখন আবার সি এর থেকে ই এর কাছে, এফ এর কাছে ডাটা যাইতে পারে, সেটা আবার তার থেকে আবার আরেকজন ব্যক্তির কাছে গেল, তার বন্ধু, একজন ব্যক্তি তার বন্ধুকে বললো, ওর বন্ধু থেকে আবার তার বন্ধুর কাছে গেল। ফেসবুকে যেভাবে আর কি মেসেজ একজনের কাছে আরেকজন যাইতে পারে, কিন্তু অনেক সময় আবার এরকম তো হইতেই পারে, বা এরকম দেখা যায় বাস্তব সিচুয়েশনটা কি, সেই মেসেজটা আবার ঘুরে তারা নিজের মধ্যে তো আসতেই পারে। ও আর কি সি কে বললো, সি আবার বি কে বললো, বি তো আর জানে না যে, সি তো আর হয়তো বলে নাই বি কে যে তোমাকে আমি যে মেসেজটা দিলাম এটা এ বলছিল, তুমি শাওমি মোবাইল জাস্ট বললো শাওমি মোবাইল কিনো। তো তখন এই বি পার্সনটা আবার ওই যে পার্সন প্রথমে শাওমির অ্যাডভাইস দেওয়া শুরু করছে তাকে আবার বলে তুমি শাওমি মোবাইল কিনো। এটা বাস্তব সিচুয়েশনটা হলো এরকম, বাস্তবতার একটা এটা ঘটনা। তো ওই ঘটনার থেকে মডেল করে, যে এটা হলো একটা ইনফ্লুয়েন্স প্রপাগেশন বলা হয়, বা এটা আরেকটা প্রবলেম আছে ইনফ্লুয়েন্স ম্যাক্সিমাইজেশন, তো সেটার একটা আইডিয়ার সাথে এখানে মিল। এইভাবে এই গ্রাফ নিউরাল নেটওয়ার্ক দিয়ে এই জিনিসগুলা খুব সুন্দর মডেল করা যায়, আর সেইখান থেকে এই আইডিয়াগুলো আসছে মেসেজ পাসিং থেকে। তো প্রত্যেকটা নোডের জন্য আমরা ছোট ছোট নেটওয়ার্ক বানাইলাম, যারা আসলে প্রপার নিউরাল নেটওয়ার্ক না, একজনও প্রপার নিউরাল নেটওয়ার্ক না। কারণ রেস্ট্রিকশনটা কি এখানে, রেস্ট্রিকশনটা হলো যে যদি তার মধ্যে কোনো দুইজনের মধ্যে ডাইরেক্ট কোনো এজ না থাকে সত্যিকারের গ্রাফের মধ্যে, রিয়েল গ্রাফটার মধ্যে, তাহলে আমরা তাদের মধ্যে কোনো কানেকশন দিতে পারবো না। একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের সবার সাথে সবার কানেকশন তো থাকে, কিন্তু আমাদের ক্ষেত্রে এই জায়গাটায় একটা রেস্ট্রিকশন, এই রেস্ট্রিকশনটার কারণে সবার সাথে সবার কানেকশন হইতেছে না। এই সবুজের সাথে বেগুনির ডাটা ডাইরেক্ট কানেকশন, সবুজ থেকে বেগুনিতে যাবে, এরকম কোনো বিষয় হইতেছে না এখানে। তার মানে এরকম লিমিটেড এজের অনেকগুলা নিউরাল নেটওয়ার্ক তৈরি হবে একটা গ্রাফ থেকে। নিউরাল নেটওয়ার্ক আর কি বলা যায় না, এগুলো আর কি লিমিটেড, এরকম অনেকগুলো নেটওয়ার্ক তৈরি হবে, বা নেটওয়ার্কও না আসলে ট্রি। তো এই ট্রিগুলো আসলে ট্রি এক ধরনের নেটওয়ার্ক হিসাবে আর কি নেটওয়ার্কও বলা যায়। তো এরকম অনেকগুলো তৈরি হবে, তৈরি হওয়ার পরে তারপরে কাজ কিভাবে হবে, এখানে যেমন দেওয়া আছে যে ইনপুট আসলে আমরা, এটা হলো গ্রাফটা, তো গ্রাফটার হিডেন লেয়ারের মধ্যে, একটা হিডেন লেয়ারের মধ্যেই অনেকগুলা গ্রাফ স্ট্রাকচার, সবার সাথে সবার এরকম কিন্তু কানেকশন, এরকম কোনো বিষয় কিন্তু এখানে নাই।
এখানের এই হিডেন লেয়ারের মধ্যেই একটা গ্রাফ। এটা কার গ্রাফ? এটা এই গ্রাফটা আসলে কোন গ্রাফটা? এটা আসলে যে যে সবুজটার যে গ্রাফ, আমি যদি এখানে যদি ধরি যে এটা হলো সবুজ নোড, মানে এইটা, তাহলে সবার উপরে আসলে এই গ্রাফটা। ওরা আসলে সবগুলো সেম চিহ্ন করে দিল, একই রকম করে দিল, কিন্তু আসলে আসলে তো একই গ্রাফই থাকে, আসলে মাঝখানে তো একই গ্রাফই, একটা গ্রাফেরই তো থেকে এগুলো আসে। তো এখানে ও আসলে কোনটা বুঝাচ্ছে? এই গ্রাফটা এটা আসলে বুঝাচ্ছে, যদি আমি সবুজটাকে ধরি এই নোড, উপরের নোড, তাহলে এই জিনিসটাকে আসলে মিন করা হচ্ছে এটা দিয়ে। আর এটাতে এই নোডটা আছে আমার আউটপুট নোড হিসেবে এই গ্রাফটার মধ্যে। তাহলে ও যদি এই নীল নীল এইচ নোটটা যদি আসলে এই নোটটা হয়, তাহলে এই গ্রাফটার কাজটা বা এই গ্রাফটা মূলত আসলে ওই এই জিনিসটাই, এই জিনিসটার মতো ট্রেন হবে। এইভাবে আমার মাঝখানের এই অনেকগুলো ওই গ্রাফটারই আর কি যেই এখানে কপির মতো আছে, তো সেগুলো আর কি ট্রেন হবে কিভাবে? এইভাবে এই প্রসেসে এই এখানে যেভাবে আউটপুটটা আসতেছে, আউটপুটটা জেনারেট হইতেছে এই সবুজ নোডের, এই বেগুনি গোলাপি নোডের আউটপুট ওইভাবে জেনারেট হবে। এখানে যেহেতু সাইকেল এখানে তো আসলে পুরাটা একটা সাইকেল আকারে দেওয়া আছে, এই জন্য মাঝখানের সবার ক্ষেত্রেই জাস্ট কালারটা দিয়ে দিলেই হয়। যেমন এখান থেকে ওর থেকেও যাবে, ওর থেকেও যাবে, ওর থেকেও যাবে, সবার থেকে ওর মধ্যে আউটপুট গিয়ে আউটপুট জেনারেট হলো আর কি এই নোটে গিয়ে। তারপর আবার সেকেন্ড যে ছবিটা দেখতেছেন, সবার জন্য এইভাবে আলাদা আলাদা ভাবে গ্রাফের একটা নোটের জন্য আউটপুট হয়। তারপর আবার কিছু রেল ইউজ করে সেই আউটপুটটাকে একটু চেঞ্জ করা হয়। তারপর আবার এইভাবে মাল্টিপল হিডেন লেয়ার থাকতে পারে, অর্থাৎ মাল্টিপল ভাবে এই কাজটা হইতে পারে। এই এখানে যে প্রসেসটা চলতেছে এই গ্রাফটাতে, যে ইনপুট থেকে আউটপুটে যাচ্ছে, এই প্রসেসগুলো এভাবে মাল্টিপল বার ইটারেশন মাল্টিপল ভাবে চলতে পারে আর কি। তারপর আউটপুট লেয়ারে ফাইনালি যে ওই পাশে যে মানে আগের যে গ্রাফটা ছিল, যে এই গ্রাফটা তো বাই ডিরেকশনাল, কিন্তু যে এইখানকার গ্রাফটা তো ইউনি ডিরেকশনাল মনে হচ্ছে। হ্যাঁ, এটা ইউনিট ডিরেকশনের জন্য এই ছবিটা। তো এখানে বাই ডিরেকশন, তো এটার জন্য হয়তো এটার জন্য কিছুটা চেঞ্জ হবে। এখানে জাস্ট বোঝানোর জন্য বলছি যে আমরা ধরে নিতেছি যে এখানে সবুজটা আউটপুট আর এখানে ও একই, তাহলে ও আসলে এই জায়গায় আসলে এই গ্রাফটা থাকবে। আসলে তো এটা সেম না, এখানে তো 5 নোডের সংখ্যা তো আলাদা আছে, নোডও তো বোধহয় 6টা। বুঝতে পারছি। তো এইভাবে বারবার ট্রেন হইতে থাকে। তখন আমি যদি সব ছবি টবি সব ভুলে যাই, এই সব ছবিগুলো ভুলে যাইতেছি, জাস্ট আমি এই গ্রাফটা নিয়ে চিন্তা করি, তাহলে তাহলে বিষয়টা কিভাবে হবে? বিষয়টা হবে যে আমার প্রথমে নিউরাল নেটওয়ার্কের এ নোডের জন্য একটা আউটপুট জেনারেট হবে, সবার থেকে প্রসেস হয়ে ই থেকে এফ এ যাবে, এর আউটপুটটা একটা গুণ হবে, গুণ হয়ে এফ এ যাবে, এফ থেকে গুণ হয়ে সি তে যাবে, এভাবে প্রতিটা নোড থেকে প্রসেস হয়ে আউটপুট এতে যাবে, মেসেজগুলো এতে যাবে, গিয়ে এ একটা কিছু আউটপুট দিচ্ছে। আবার ঠিক একইভাবে প্রসেস হবে হয়ে সবার বি সি এফ ই ডি সবার মধ্যে যাবে, তার মানে সবাই কিছু কিছু আউটপুট দিচ্ছে, এ বি সি এফ ই। সেই আউটপুট যেটা দিচ্ছে সেই আউটপুটটাকে আবার এ থেকে বিতে যাবে, বি থেকে আবার সিতে, আবার আমরা একইভাবে সবার মধ্যে শেয়ার দিব। এই একটা মেসেজ সবাই সবার মধ্যে এইভাবে বারবার মেসেজ শেয়ার করতে থাকবে। শেয়ার করতে করতে ফাইনালি এক এ কিছু বলবে, ডি কিছু বলবে, এফ সবাই নিজেরা কিছু একটা বলবে, যেই কিছু একটা আমরা একটা লেভেল ডাটার সাথে কম্পেয়ার করব, কম্পেয়ার করে আমরা তারপরে আবার ট্রেন করাবো এমন ভাবে যাতে লেভেল ডাটার মতো সবার আউটপুটটা হয়। আলটিমেট সিচুয়েশনটা কয়েকটা ইটারেশন পরে আমাদের এক্সপেক্টেড লেভেল ডাটার মতো হয়। তাহলে আমাদের টার্গেট থাকবে এই এই জিনিসটা। এটা বুঝা গেছে পুরা আইডিয়াটা?
জি স্যার। হ্যাঁ, যদি বুঝা গেছে আবারও বলি, কারণ আমার কাছে এটা একটু কঠিন লাগে, এই জন্য আরেকবার বলতেছি। সবার থেকে সবার মধ্যে মেসেজ যাবে এজের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে, এ থেকে বি সি ডি, সবার থেকে সবার মধ্যে মেসেজ। ওই মেসেজ যাওয়ার সময় এজের মধ্যে কিছু প্রসেসিং হবে, নোডের মধ্যেও কিছু প্রসেসিং হবে, এ থেকে যাবে এজের মধ্যে প্রসেসিং, সি এর মধ্যে প্রসেসিং, আবার এই এজের মধ্যে প্রসেসিং হয়ে বি এর মধ্যে, এভাবে সবার থেকে সবার মধ্যে মেসেজ দিয়ে যে গ্রাফের একটা সবার একটা নিজস্ব আউটপুট, একটা স্টেট জেনারেট হবে। সেই আউটপুট স্টেটের যেই আউটপুটটা থাকবে সেই আউটপুটটা আবারও একইভাবে সবার মধ্যে যাবে। এইভাবে কয়েক ইটারেশন পরে আলটিমেটলি আমি চাবো সবার আউটপুট যাতে আমার একটা এক্সপেক্টেড আউটপুটের মতো হয়। এইভাবে আমরা গ্রাফটাকে ট্রেন করব। এটাই হলো গ্রাফ নিউরাল নেটওয়ার্ক। এরপরে ট্রান্সফরমারের কনসেপ্টটা আসে। তো এটা একটু জটিল কনসেপ্ট। এটা ইয়ে পাওয়া যায় গিটহাবে সার্চ দিয়ে, এটার কোড বা ট্রান্সফরমারের ইয়েগুলো পাওয়া যাবে। যেন নিজে ইমপ্লিমেন্ট করতে হয়তো হবে না, কিন্তু আইডিয়াগুলা বোঝাটা দরকার আছে। তো ট্রান্সফরমারের মধ্যে এইভাবে বানানো হয়েছে আর কি। ট্রান্সফরমার যেই নেটওয়ার্কটা আছে অনেকগুলো কনসেপ্ট এনে, বিভিন্ন রকমের কনসেপ্ট এনে, যেমন এমএলপি মানে মাল্টি লেয়ার পারসেপট্রন। আমি তো পারসেপট্রনের কথা বলছিলাম একদম প্রথম দিকে, এবং বললাম যে অনেকগুলো পারসেপট্রনকে আবার সাজায় সাজায় বড় একটা ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক বানানো হয়। তাহলে এই যে অনেকগুলো পারসেপট্রনকে সাজায় সাজায় যে বানানো হলো, ওইটাকেই এমএলপি বলে, মানে মাল্টি লেয়ার পারসেপট্রন, অথবা ফুলি কানেক্টেড লেয়ার, ফিড ফরওয়ার্ড লেয়ার, যে কোনো নামে অনেকগুলো নাম আছে। সার্চ দিলে দেখবেন যে বিভিন্ন ছবির মধ্যে বিভিন্ন জায়গায় কোনো জায়গায় এমএলপি বলা, কোনো জায়গায় ফিড ফরওয়ার্ড বলা। তো এটার আইডিয়া আছে। নরমালাইজেশনের আইডিয়া তো আপনাদের গত ক্লাসে দেখা গেছিল আছে, যে সবগুলা যোগ করে একটা নাম্বারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা, যে সবাই 5, 10, 15 এইভাবে যদি থাকে, আমার চেষ্টা হবে যে 0.5, 0. এরকম করে একটা নাম্বারের মধ্যে নিয়ে আসে, বা 1 এর নিচে যাতে থাকে, এরকম একটা বিষয় সবাইকে নিয়ে আসে। এগুলো নরমালাইজেশন, অ্যাড মানে যোগ করা। এটাও কারো বুঝতে সমস্যা নেই আশা করি। লিনিয়ার মানে হলো লিনিয়ার একটা ফাংশন, যে অনেকগুলা ভ্যালু আছে, তাদের সাথে অনেকগুলো ভ্যালু গুণ দিয়ে আবার যোগ করা। এটা লিনিয়ার ফাংশনের কাজ। বা লিনিয়ার ফাংশন আপনার ছোটকালে পড়ছেন, যে ফাংশনটা দেখতে একটা লাইনের মতো, মানে অনেকগুলো ভ্যালু থাকবে, তাদের সাথে কিছু ওয়েট যোগ করে, ওয়েট গুণ করে আবার সেই ফাংশনগুলো, সেই ভ্যালুগুলোকে যোগ করা। তবে এটাও বোঝার কোনো সমস্যা নাই আশা করি। আর সফটওয়্যার ফাংশন এটা একটা ক্লাসিফাই করার জন্য একটা ফাংশন, যে ফাংশনটা বিভিন্ন ভ্যালুকে নিয়ে একটা, আমার যদি 0.5, 0.7, 0.1 এরকম কিছু ভ্যালু থাকে, সেগুলোর থেকে লেবেল ভ্যালু মানে 0, 0, 1 এরকম একটা কিছু করার চেষ্টা করে সফটম্যাক্স, যেটা নিউরাল নেটওয়ার্কে খুব বেসিক একটা ফাংশন। তাহলে এটাও সবার আইডিয়া থাকার কথা। তাহলে যে জায়গায় একটু সমস্যা হতে পারে সেটা হলো যে মূলত এমবেডিং মানে কি। এমবেডিং মানে ইনপুট সিকোয়েন্স থেকে আমার ওয়ার্ড আছে, ওয়ার্ডকে আমি একটা নাম্বারে নিয়ে গেলাম। প্রত্যেকটা ওয়ার্ড, 1 ফুটকে আমি 1 বললাম, তারপরে ফিশকে আমি 7 বললাম, এরকম। এই এমবেডিংটা জেনারেট করার জন্য আবার অটো এনকোডার বা অন্য কিছু থাকে, যেগুলা বা বিভিন্ন টেকনিক থাকে। তো সেটা খুব সিম্পল টেকনিক হইতে পারে। যেমন সামনে আমি অটো এনকোডার সম্পর্কে বলবো, এমবেডিং জেন করার জন্য একটু পরে আছে। তো এরকম কোন একটা এমবেডিং, তো এটাও হয়তো সমস্যা হবে না বুঝতে। আর পজিশনাল এনকোডিং অর্থ হলো কোন পজিশনের কতটা ভ্যালু আছে, বা কোন পজিশনের ইম্পর্টেন্স কত, এরকম একটা বিষয় হলো পজিশনাল এনকোডিং। কিন্তু এখানে, এবং এটা তার যে কোনো একটা, এটা প্রসেস না, এটা হলো একটা এনকোডিং, ওই ওয়ার্ডটার জন্য, ইনপুট সিকোয়েন্সের জন্য একটা এনকোডিং। যে জিনিসটা এখানে, যে প্রসেসটা একটু সমস্যা হতে পারে, সেটা হলো অ্যাটেনশন লেয়ারটা, যে মাল্টি হেড অ্যাটেনশন, এটা আবার কি জিনিস। কারণ মানে যেখানে যা হচ্ছে, একটা ওভারঅল আইডিয়া দেই, যে ইনপুট সিকোয়েন্স থেকে এনকোডারের মাধ্যমে একটা সিকোয়েন্স জেনারেট হচ্ছে, যেটা আসলে একটা কনটেক্সচুয়াল একটা
মানে মিড লেভেল একটা অ্যারের মতো কিছু জেনারেট হচ্ছে এনকোডার থেকে, বা একটা এনকোডেড আউটপুট জেনারেট হচ্ছে, যেটা আসলে খুব কনটেক্সচুয়াল। আমার আগে একটা ইনপুটের মধ্যে ছিল অনেকগুলো শব্দ ছিল, অপ্রয়োজনীয় শব্দ ছিল। তো সেই শব্দগুলো বাদ হয়ে, সেই শব্দগুলোর ইনফরমেশন বাদ হয়ে শুধুমাত্র ইম্পর্টেন্ট শব্দগুলো দিয়ে একটা সিকোয়েন্স জেনারেট হলো এনকোডারের মাধ্যমে। সেই সিকোয়েন্সটা এবং আমার টার্গেট সিকোয়েন্স, যেটা ইনপুট সিকোয়েন্সটা হইতে পারে আমি ভাত খাই, টার্গেট সিকোয়েন্সটা হইতে পারে কি সেটার ইংলিশটা আই ইট রাইস ধরলাম। তো সেই টার্গেট সিকোয়েন্সটাকে সিকোয়েন্স থেকে আবার জেনারেট হয় একটা মানে ইয়ে করার পরে, অ্যাটেনশন লেয়ার অ্যাপ্লাই করার পরে সেটার থেকেও একটা কনটেক্সচুয়ালাইজড একটা আউটপুট জেনারেট হয়। তারপরে তাদের মধ্য থেকে সেই দুজন থেকে আমরা আউটপুট জেনারেট করি। এবং আউটপুটটা কি বলবে? আউটপুটটা আসলে এখানে কি? আউটপুটটা আসলে হলো আমার ইনপুট সিকোয়েন্সের থেকে আউটপুট সিকোয়েন্স কি হইতে পারে সেরকম একটা প্রবাবিলিটি। অর্থাৎ আমি এটাকে বারবার ট্রেন করার পরে এমন একটা জিনিস পেতে পারি যেটা আসলে আমার ইনপুট সিকোয়েন্স থেকে একটা আউটপুট সিকোয়েন্স যাতে দিতে পারে, অর্থাৎ প্রবাবিলিটি বলে দিতে পারে। যেমন একটা সেন্টেন্স হলে তার পরের সেন্টেন্সটা কি হইতে পারে, বা এরকম একটা কিছু। বা যদি আমি ইনপুট সিকোয়েন্সের টার্গেট সিকোয়েন্সগুলো সবসময় পরের ইয়া হয় আর কি, একটা সেন্টেন্স হলো আমি ভাত খাই, এরপরে হইলো আমিটা বাদ দিয়ে ভাত খাই এর পরের শব্দটা। এইভাবে যদি ট্রেন করানো হয়। আর যদি টার্গেটটা থাকে আমার আরেকটা ল্যাঙ্গুয়েজের কোনো সেন্টেন্স, যেটাকে আমি বলবো ইনপুট সিকোয়েন্সের ট্রান্সলেশন, তাহলে আমার আউটপুটটা দিবে সম্ভাব্য ট্রান্সলেশন কি হইতে পারে সেটা। এইভাবে একটা পুরো প্রসেসটা কাজ করে, ট্রান্সফরমারের পুরো প্রসেসটা কাজ করে। এবং ট্রান্সফরমারের উপরে ভিত্তি করে অনেক কিছু বানানো পরে হয়েছে, যেমন বার্ট ল্যাঙ্গুয়েজ মডেল ট্রান্সফরমারের উপরে ভিত্তি করে বানানো হয়েছে, অনেক বিখ্যাত ল্যাঙ্গুয়েজ মডেল। তারপরে জিপিটি, এরপরে আলফাফোল্ড 2, এরকম বেশ কিছু জিনিস আছে বিখ্যাত, সেগুলো ট্রান্সফরমার আর্কিটেকচারের উপরে ভিত্তি করে বানানো। এখন এই ট্রান্সফরমার আর্কিটেকচার সব জিনিস তো মোটামুটি সহজ আছে, এই যে এমবেডিং, পজিশনিং, রুটিং, এই আইডিয়াগুলো। কিন্তু কঠিনটা হলো অ্যাটেনশন। কঠিন বলতে না, মানে এটা একটু অন্যরকম, এটা যেভাবে কাজ করে তাহলে সেটা বলি। তো অ্যাটেনশন জিনিসটা কি করে? একদম সিম্পল ভাবে বলতে গেলে একটা কোয়ারি থাকবে। কোয়ারি মানে সেটা একটা ওয়ার্ড হইতে পারে। ডাটাবেসে আমরা কোয়ারি করি, তো ডাটাবেসে যেমন বলি যে এমন সব স্টুডেন্টদেরকে দাও যাদের নাম আছে, যে একটা নাম দিলাম প্রেম, যাদের নাম প্রেম নামের যত স্টুডেন্ট আছে তাদেরকে তোমরা বের করে দাও। এইভাবে আমরা ডাটাবেসে তো কোয়ারি দিই, সিলেক্ট অল স্টুডেন্টস ফ্রম এত হোয়ার নেম সমান প্রেম, হুবু প্রেম নামের যত আছে। তো এই কোয়ারি হলো এই জিনিসটাই বলা যায়। কি জিনিসটা হইলো কি কি আমরা বলতে পারি? মূলত একটা বইয়ের যেরকম চ্যাপ্টার থাকে, চ্যাপ্টার হলো কি, যেমন প্রথম চ্যাপ্টার হলো ইন্ট্রোডাকশন, দ্বিতীয় চ্যাপ্টার হলো ধরলাম যে এটা হলো ফুড, 3 নাম্বার চ্যাপ্টার হলো কার, 4 নাম্বার চ্যাপ্টার এরকম আরেকটা কিছু সম্পর্কে আছে, উড কাঠ সম্পর্কে 4 নাম্বার চ্যাপ্টার। এরকম ডাটাবেস অনেকগুলো চ্যাপ্টার, বা আমার একটা বইতে অনেক চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার গুলো হলো কি। আর ভ্যালু কি? ভ্যালু হলো চ্যাপ্টারের ভিতরে যা আছে, ওই চ্যাপ্টারের ভিতরে। যেমন আমার ফুড চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন খাবার সম্পর্কে বলা আছে, এটা হলো ভি। তো কিউতে আমি একটা কিছু হয়তো বলবো, যেমন আমি বানানা বলতে পারি। বানানাটাকে তখন কে কিসের সাথে, প্রথমে তো আমরা বইয়ের নিজের কথাই চিন্তা করেন যে প্রথমে আমরা যে কোনো একটা ওয়ার্ড দিয়ে যখন শুরু করি, যেমন কিউ একটু আগে কোয়ারি বললাম, এবার ধরে নিই কিউ একটা শব্দ, যে শব্দটা আমরা খুঁজবো একটা বইতে। তো তখন আমরা সেই শব্দটার জন্য প্রথমে সেই শব্দটার রিলেটেড চ্যাপ্টার গুলা খুঁজবো। যদি আমার শব্দটাকে ফিশ, তাহলে আমরা বইয়ের মধ্যে এমন একটা চ্যাপ্টার খুঁজবো যে চ্যাপ্টারের মধ্যে হয়তো লেখা আছে যে ফুড, কিন্তু ফিশ আর ফুড কানেক্টেড। তারপরে সেই চ্যাপ্টারের মধ্যে গিয়ে আমি ওই ফুডের মধ্যে গিয়ে বিভিন্ন রকম ফিশ সম্পর্কে পাবো আইডিয়া। তো এই 3টা কনসেপ্ট,
কোয়েরি কি আর ভ্যালুর মূলত কনসেপ্ট আসছে এরকম একটা আইডিয়া থেকে। তো অ্যাটেনশনটা কিভাবে আসে, এই কোয়েরি কি ভ্যালু এই জিনিসগুলো দিলে যে সে আসলে ভি একটা কোয়েরির সাথে কে কে গুণ দেয়। এটা একদম সিম্পল ভাবে আপনি যে ম্যাট্রিক্স থাকে, যে ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে নিল, তারপরে গুণ দিল, গুণ দিয়ে তারপরে আবার সেটাকে ভাগ দিল ডাইমেনশন দিয়ে, এরকম করে তারপরে সেটাকে ইয়ে দিয়ে গুণ দেয়, আবার ভ্যালু দেয়। তাহলে আমার আলটিমেট কি হইতেছে একটু চিন্তা করে দেখেন। সফটম্যাক্স ফাংশন এক দুইজনকে গুণ দিতেছে কিউ আর কে দিয়ে, তাহলে কে এর মধ্যে অনেকগুলো ধরলাম ফিচার আছে, অনেকগুলো ভ্যালু আছে, যেগুলো হইলো ফিশ, ফুড, তারপরে উড ইত্যাদি। আর কে এর মধ্যে আছে ফিশ, তাইলে এদের আউটপুটটা কি দিবে? আউটপুটটা দিবে হলো আউটপুটের মধ্যে কোন রোটা বেশি ভ্যালু থাকবে, হাই, যেই রো এর মধ্যে ইয়ে ছিল, ফুড ছিল, ফিশ এবং ফুড এই দুজনের মধ্যে যে রোটা, সেই রোটার হাই ভ্যালু। তার মানে সফটম্যাক্স সেই রোটাকে হাইলাইট করবে, সেই জায়গাটাকে, তারপরে ভ্যালুর মধ্যে দিয়ে গুণ দিয়ে আমরা ভিতরের ভ্যালুগুলো পাবো, ফিশ বা ইত্যাদি। তাহলে এখন এই ফিশের যেগুলো আছে, ইলিশ বা এগুলা, তাহলে এটা হয়তো বেশি একটা ক্লিয়ার হয় না, একটা উদাহরণ দিয়ে বলি তাহলে পুরো ক্লিয়ার হবে আশা করি। যেমন নিলয় একটা ব্যক্তি, ও হলো সারাদিন কার্টুন দেখে, এটাকে বললাম কোয়েরি। এখন বিভিন্ন ধরনের ক্যাটাগরি করলাম আমি, মেন্টাল, ফিজিক্যাল আর একাডেমিক, যেগুলা আর কি নিলয়ের বাবা মা যে বিষয়গুলো নিয়ে চিন্তিত, যে তার কোনো মানসিক সমস্যা বা শারীরিক বা একাডেমিক প্রবলেম হবে কিনা, কার্টুন যে সারাদিন দেখে এই জন্য। তাহলে মাঝখানের সেই বিষয়গুলো হলো এই মেন্টাল, ফিজিক্যাল, একাডেমিক। আবার মেন্টালের মধ্যে অটিজম, ডিমেনশিয়া, দুইটা মানসিক রোগ। ফিজিক্যালের মধ্যে চোখের সমস্যা হতে পারে, তারপরে হার্টের সমস্যা, কানের সমস্যা। আর একাডেমিক হতে পারে যে একাডেমিতে তার রেজাল্ট কেমন হইতেছে, সে অন্য বন্ধুদের সাথে ব্যবহার কেমন করে, সেই বিষয়গুলা। তো এটা হলো ভ্যালু, পাশে দেওয়া আছে কোনটা কোয়েরি কি আর ভ্যালু। তো এখন এই নিলয়ের এই অ্যারেটার জন্য প্রথমে যে আমি দিলাম নিলয় ওয়াচেস কার্টুন অল ডে, এটা একটা অ্যারে হিসেবে চিন্তা করা যায়। তো এটার জন্য আমি একটা প্রথমে চিন্তা করব 2D অ্যারে, যে প্রথম রো হবে নিলয় এই শব্দটার একটা এমবিডিং, অর্থাৎ একটা ফিচার ভেক্টর বলতে পারি, বা এরকম অনেকগুলা নিলয় শব্দটার থেকে আবার অনেকগুলা ভ্যালু আসলো, যে 1 0 5 2 এরকম করে একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। ওয়াচেস এর জন্য, কার্টুন, সবার জন্য এরকম আমি একটা ভ্যালু পেলাম, ভ্যালুর একটা অ্যারে পেলাম, 2D অ্যারে। এরপরে সেই 2D অ্যারেটাকে আমি গুণ দিব এইসব শব্দের সাথে। তারপর নিলয়কে আমি গুণ দিব মেন্টাল, ফিজিক্যাল, একাডেমিক শব্দের, এই তিনটা, এই জাস্ট এই শব্দগুলোর সাথে। এদেরও আবার একটা এমবিডিং আছে মেন্টাল, ফিজিক্যাল, একাডেমিকের। তো সেই দেখা যাবে যে নিলয়ের সাথে মেন্টালের মিল অনেক কম হবে, মেন্টালের অ্যারেটার বা অ্যারের যেই রোটা মেন্টালের ভ্যালুটা রিপ্রেজেন্টেশন করবে। তার মানে অ্যারে যখন আমরা গুণ হয়, আমরা অ্যারের প্রথম রোয়ের সাথে এরপর আমরা গুণ যখন দেই, এরপরের অ্যারের প্রথম কলামের গুণ দেই, প্রথম রোয়ের সাথে প্রথম কলাম। তারপর আমরা যে ট্রান্সপোজ করে নিতেছি, একটু আগে দেখাইলাম, তো ওই ট্রান্সপোজ হওয়ার কারণে আসলে নিলয়ের সাথে মেন্টালের গুণ হবে। নিলয়ের ফিচার ভেক্টরের 10টা ভ্যালুর সাথে মেন্টালের 10টা ভ্যালু, প্রথম ভ্যালুর সাথে প্রথম ভ্যালু, দ্বিতীয় ভ্যালুর সাথে দ্বিতীয় ভ্যালু। তো তাদের ফিচার যদি অনেক আলাদা হয়ে থাকে শব্দের কনটেক্সট, তখন এটা আসলে 0 দিবে। নিলয় আর মেন্টালের থেকে যে জেনারেটেড অ্যারেটা হবে তার রোটা। এই আইডিয়াটা কি বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার, বুঝতে পেরেছি। বেটার হইতো আর কি, মানে ক্লিয়ারলি বুঝি নাই। আচ্ছা তাহলে একটা ইয়ে দিয়ে বানাই। হ্যাঁ, আমি যে কোনো একটা শব্দ নিলাম, নিলয়,
কিভাবে দিব, এই যে নিলয়ের জন্য আমার একটা এমবেডিং আছে ধরলাম, এই যে এমবেডিং এই অ্যারে একটা অ্যারে আছে। হ্যাঁ, আবার আমার আরেকটা ট্রান্সপোজ করা ম্যাট্রিক্স সবার জন্য ধরলাম, আমি সবগুলা ওয়ার্ডের জন্য, এই যে নিলয় কার্টুন সবগুলা যে বললাম প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আসলে তাহলে হইলো এই যে প্রথম রো, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন সবগুলার ওতে প্রথমটা নিলয়ের, এরপরে হলো ওয়াচেস আছে মানে কার্টুন যে সারাদিন দেখে সেইটা, এই যে ওয়াচের জন্য এই সেকেন্ড রোটা, তারপরে যে কার্টুনকে আমি সি দিয়ে বলতেছি কার্টুনের জন্য থার্ড রোটা। এইভাবে প্রত্যেকটা শব্দ থেকে আমি একটা অ্যারে জেনারেট করলাম, যে অ্যারেটা আসলে এই শব্দটার কনটেক্সটকে বোঝায়। যেমন নিল একটা নাম, তাহলে আমি ধরলাম যে নামের অ্যারেগুলো এমন হবে যার প্রথম ভ্যালুটা 1 বাকি সবাই 0। তো হইতে পারে ওয়াচে এমন একটা হবে যে মাঝখানেরটা 1 হবে, ওয়াচ মানে মাঝখানে 1 আর বাকি সবাই 0। আবার কার্টুন হলে হয়তো এইখানে 1 আর এইখানে 5 আর বাকি সবাই 0। এইভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের জন্য একটা অ্যারে পাই। এটা বুঝা গেছে? হ্যালো? জি স্যার। হ্যাঁ, এবং আমি সেকেন্ড যে ওয়ার্ডগুলা বলছি এখানে দেখেন যে সেকেন্ড কালেকশন অফ ওয়ার্ড মেন্টাল, ফিজিক্যাল, একাডেমিক, তাদের কি এর জন্য এরকম সেই ওয়ার্ডগুলোর জন্য আবার আরেকটা হবে না এরকম অ্যারে, সেই অ্যারে কি এর অ্যারে মানে প্রথমটা মেন্টাল, ফিজিক্যাল আর থার্ডটা হইলো যে প্রথমটা মেন্টাল, সেকেন্ডটা হইলো ফিজিক্যাল, থার্ডটা একাডেমিক। তো তার জন্য তার একটা এরকম অ্যারে হবে, মানে যে অ্যারেতে 3টা রো থাকবে জাস্ট, প্রথম এরকম 3টা রো থাকবে। তো সেই অ্যারেটাকে আমি ট্রান্সপোজ করে নেই অ্যাটেনশনের জন্য, একটু আগে আমি তো সূত্রের মধ্যে বললাম যে ট্রান্সপোজ কেটি, তার মানে সেই অ্যারেটা আসলে কেমন হবে দেখতে, সেই অ্যারেটা এই যে এরকম হবে, এরকম একটা কিছু হবে, একটা হবে মেন্টাল মানে এম ধরলাম, ফিজিক্যাল পি, আর আরেকটা হইলো যে 3 নাম্বার যে জিনিসটা একাডেমিক মানে এ ধরলাম। তার মানে এখন কলামগুলা ট্রান্সপোজ করার পরে কলামগুলো একটা শব্দ বুঝায়, মেন্টাল শব্দটা বুঝায় এই প্রথম কলামটা হলো মেন্টাল শব্দ, ওর একটা ভ্যালু আছে 0, 1, 5 এরকম কিছু একটা ভ্যালু আছে। ফিজিক্যালের সেকেন্ড কলাম, একাডেমিকের থার্ড কলাম। এখন আমরা এই দুজনকে কি করব, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে কি হবে, নিলয় শব্দের এই ঘরের সাথে মেন্টালের এই ঘর, মানে নিলয়ের প্রথম ঘরের সাথে মেন্টালের প্রথম ঘর, নিলয়ের সেকেন্ড ঘরের সাথে মেন্টালের দ্বিতীয় ঘর, কারণ যেহেতু এটাকে ট্রান্সপোজ করা হয়েছে, নিলয়ের থার্ড ঘরের সাথে আবার মেন্টালের থার্ড ঘর, এইভাবে গুণটা হবে। গুণ হয়ে তো আমরা তো জানি তাহলে প্রথম ঘরের সাথে প্রথম ঘরের গুণ যোগ দ্বিতীয় ঘরের সাথে এই ঘরের গুণ যোগ তৃতীয় ঘরের সাথে এই ঘরের গুণ, এভাবে সবার সাথে এই সবার গুণ এবং যোগ হয়, যেটা কি ম্যাট্রিক্সের একদম 9-10 এর ক্লাসের বইতে আছে। গুণ এবং যোগ হওয়ার পরে নতুন আরেকটা আমরা পাবো নিলয় আর মেন্টালের সাথে গুণ দিয়ে, যদি তাদের ফিচার কাছাকাছি হয়, মানে নিলয় যেমন নাম প্রথমে 1, এটা যদি মেন্টাল না হয় কারণ নাম হইতো প্রথমে 1 হইতো, তাহলে 1 গুণ 1 মাঝখানে 1 হইতো। কিন্তু যদি তাদের ফিচার ডিফারেন্ট হয়, এখানে তো ডিফারেন্ট কারণ নিলয় হইলো নাম আর মেন্টাল হইলো একটা অবস্থা বা অন্য একটা জিনিস, নাম না কারো, তাহলে 1 এর সাথে প্রথম ঘরে নিলয়ের জন্য 1 কিন্তু মেন্টালের জন্য প্রথম ঘরে 0, তার মানে 1 আর 0 গুণ দিয়ে 0। এভাবে সব ঘরের জন্য দেখা যাবে যে যদি শব্দগুলো আলাদা হয় প্রত্যেকটা ঘরের জন্য গুণ দিয়ে মিলবে না, একটা ঘরে ওর জন্য 1 যে ঘরে ওর জন্য সেই ঘরে 0, এবার ওর জন্য যে ঘরে 0 ওর জন্য 1, না মিলার কারণে সবগুলো 0 হয়ে গেল আলটিমেটলি। তার মানে নিলয় আর মেন্টালকে গুণ দিয়ে আমি যে ভ্যালুটা পাবো সেটা হয়ে যাবে একটা 0 আলটিমেট। এইভাবে 0 0 হয়ে তাদেরকে আবার যোগ করে তো আমরা জানি, কারণ এই 0 সাথে এই 0 আবার এর সাথে এই 0 এইভাবে গুণতে আবার যোগ করি, তাহলে সেই পুরাটা যোগ করার পরে
আমার হয়ে যাবে একটা 0 হয়ে যাবে আলটিমেটলি। তার মানে নিলয় আর মেন্টাল এই দুইজনের কে গুণ দেওয়ার পরে 0 পাইলাম। তো তারপরে আমি আবার ওয়াচ নিলয়ের সাথে গুণ দিব ফিজিক্যালকে, ওর জন্য গুণ দিয়ে তখন আমি আবার পাবো হয়তো আরেকটা কিছু, যেহেতু নাম তার জন্য 0, একাডেমির জন্য 0। কিন্তু আবার যখন ওয়াচের জন্য গুণ দিব দেখা গেল যে তখন একাডেমির উপরে সাথে ওয়াচের একটা কানেকশন আছে, যে কার্টুন দেখে তার রেজাল্ট খারাপ হয়, তখন দেখা যাবে 0 হবে না। এইভাবে আমরা নিলয়ের এই ওয়ার্ডগুলার সাথে এই ওয়ার্ডগুলার কেমন রিলেশন। হ্যাঁ হ্যাঁ বলেন স্যার। এখানে এই যে নিলয়ের নাম আর আরেকটা ওয়ার্ড, ওটার নাম কি না, তারপর হচ্ছে হইলো একাডেমিকের সাথে ওয়াচের সাথে রেজাল্টের একটা সম্পর্ক, এগুলো আমরা কখন ডিফাইন করলাম? এটা কিভাবে এগুলো আমাদের এমবেডিং এর মাধ্যমে ডিফাইন হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের এমবেডিং এর মাধ্যমে আগে ডিফাইন হওয়া। যেমন আমি বললাম যে ইনপুট তো আমরা এখন মানে হিউম্যান তাই আমরা বুঝতে পারছি লজিক্যালি, কিন্তু হ্যাঁ এটা মেশিন কিভাবে বুঝতে পারে? মেশিনকে বোঝানোর জন্য তখন সেই এমবেডিংটার জন্য যেটা করা হয় ওটা তো আর এখানে দেখাইলাম না, যেহেতু এটা ওটা বা এমবেডিং জেনারেট করা অনেকগুলো টেকনিক আছে। সাধারণত যেটা করা হয় যে পাশাপাশি দুইটা ওয়ার্ড নিয়ে ট্রেন করা হয়, কিন্তু সেটা ওই এমবেডিং গুলো করা আছে, ট্রেন করানো মডেল বিভিন্ন আছে, যে বিভিন্ন পাশাপাশি ওয়ার্ড নিয়ে মিলানোর চেষ্টা করে, বিভিন্ন সেন্টেন্স নেয়, র্যান্ডম সেন্টেন্স, পাশাপাশি দুইটা ওয়ার্ড থাকলে তাদেরকে তারা কানেক্টেড বলে। এইভাবে ট্রেন করে তখন তারা এমবেডিং এর একটা জেনারেট করতে পারে। একটা শব্দের সাথে কাছাকাছি শব্দগুলার রিপ্রেজেন্টেশন কাছাকাছি থাকবে, যাতে এরকম একটা বিষয় তখন জেনারেট বা একটা এমবেডিং তারা জেনারেট করে। তো সেই এমবেডিং গুলো আছে অনলাইনে, বিভিন্ন মডেল আছে এমবেডিং গুলো জেনারেট করার জন্য। যে ইনপুট হিসাবে ওয়াচ দিলে ওয়াচের জন্য একটা অ্যারে চলে আসবে নিউমেরিক রিপ্রেজেন্টেশন, এবং ওয়াচের জন্য যে নিউমেরিক রিপ্রেজেন্টেশনটা আসবে সেটার সাথে টিভির নিউমেরিক রিপ্রেজেন্টেশনটা অনেক মিল থাকবে। কেন মিল থাকবে? কারণ ওই মডেলটাকে এমন ভাবে ট্রেন করানো হয়েছে যে টিভি ওয়াচেস টিভি এভাবে অনেক সেন্টেন্স আছে, যেহেতু তারা পাশাপাশি, সেই অনুযায়ী একটা মডেল ট্রেন হয়ে আসছে, হয়ে এসে এই সেন্টেন্সে অবস্থান অনুযায়ী একটা কোঅর্ডিনেট, একটা হাই ডাইমেনশনাল স্পেস, যেটা 3D হয় না, অনেক এখানে 7টা আছে, এরকম হাই ডাইমেনশনাল কোন একটা স্পেসের জন্য তাদের একটা কোঅর্ডিনেট জেনারেট হয়েছে, যেখানে কাছাকাছি থাকবে। ইউক্লিডিয়ান ডিসটেন্স ওয়াচার টিভির কাছে হবে, ইউক্লিডিয়ান ডিসটেন্স ওয়াচার নিলয়ের দূরে হবে। তো এটা হলো আমাদের এমবেডিং এর বিষয়টা, যেভাবে এমবেডিংটা জেনারেট হয়। তো আমরা সেই এমবেডিংটা কে গুণ দেই এইভাবে অ্যারের মধ্যে নিয়ে, যেটা বললাম, গুণ দেওয়ার পর আমরা আসলে এমন একটা অ্যারে পাই যে অ্যারেটা পুরা ইনফরমেশনটা থাকে সবার সাথে সবার কানেকশনের, যে নিলয় আর মেন্টালের কতটা রিলেশন, নিলয় আর ফিজিক্যালে কতটা রিলেশন, এভাবে সবার জন্য সবার রিলেশন আলা আরেকটা অ্যারে আমরা পাই। এরপরে সেই অ্যারেটাকে গুণ দিব কার সাথে? এই সব অ্যারের সাথে, অটিজম ডিমেনশিয়া এই অ্যারের সাথে, তারপর আই হার্ট হেয়ার, এরকম বিভিন্ন অ্যারে, এদের সাথে আবার যখন আমরা গুণ দিব আবার সেকেন্ড টাইম আরেকটা গুণ, তো তখন দেখা যাবে আলটিমেটলি আমাদের যেই রেজাল্টটা আসবে, আলটিমেটলি কোন রেজাল্টটা আসবে, যে সব প্রসেস করার পরে আমরা আসলে গুনতে পর আবার একটা স্কেলিং করা হয়, মানে অনেক বেশি ভ্যালু বেড়ে গেলে সেগুলোকে কমায় আনা, তারপর আবার মাস্কিং করা হয় যাতে এই ভ্যালুটা আবার ডিকোডারকে এফেক্ট না করে। আমাদের একটা ডিকোডার আছে তো এনকোডারের পাশে, এটাকে যাতে এফেক্ট না করে এই জন্য কিছু মাস্কিং করা হয়। তারপর আবার সফটম্যাক্স এই ফাংশনটা অ্যাপ্লাই করে আবার ইয়ে করা হয়, মাল্টিপ্লিকেশন করে, তখন আমরা জানতে পারি যে দুইবার তো মাল্টিপ্লিকেশন করতেছি আমরা, এটা সেকেন্ড মাল্টিপ্লিকেশন, যেটা আমাদের সেকেন্ড টাইম হবে কার সাথে? এই যে নিচেরদের সাথে। তো সেকেন্ড মাল্টিপ্লিকেশন করে আলটিমেটলি কি পাইতেছি? আলটিমেটলি আমরা এমন একটা অ্যারে পাইতেছি যে অ্যারেটা আমাকে বলে দিতেছে যে আমার আসলে আমি যে কোয়ারিটা করছি সবগুলো ওয়ার্ডের জন্য, অটিজম ডিমেনশিয়া সবার জন্য আমার বলে দিবে যে এই কোয়ারির থেকে আসলে ওর অটিজম ডিমেনশিয়া কোন জায়গাটায় ভ্যালু বেশি, কার জন্য বা আমার নিলয়টা যেটা আছে ওকে আমরা প্রসেস করে এই প্রথম অ্যারেটাকে গুণ দিয়ে লাস্ট এমন একটা অ্যারে বের করে নিব, বের হয়ে আসবে
আলটিমেটলি জেআর এর ভ্যালুগুলো আসলে G1 হবে তাদের জন্য, যেমন ওয়াচেস এর আমি গুণ দিয়ে ওর জন্য ফিজিক্যাল বা কারোর সাথে মিল পাইছি, যেটা বললাম যে ওয়াচেস এর ওর রিপ্রেজেন্টেশনের জন্য মেন্টাল একাডেমিকটার সাথে অনেক বেশি মিল ছিল, তাদের ভ্যালু হাই হবে। তারপর আবার আলটিমেটলি বিহেভিয়ারের সাথে হয়তো ভ্যালু ছিল, তাহলে ভ্যালু হাই হবে। তার মানে ওয়াচেস এর ভ্যালু আলটিমেটলি হাই হবে, কার্টুনের ভ্যালু হাই হবে। অলের সাথে কারো মিল নাই, অলের ভ্যালু কম হবে, ডে এর ভ্যালু কম হবে, আবার নিলয়ের ভ্যালু কম হবে। তার মানে ওয়াচেস আর কার্টুন এই দুইটার জন্য হাই ভ্যালু হবে, অথবা ডে এর জন্য অল ডে এর জন্য হতে পারে। তো দেখা যাবে যে এই যেই ইনপুটটা ছিল তার থেকে আমরা এমন একটা জিনিস আনবো যে জিনিসটা আমাকে বলবে যে এই ইনপুটের মধ্যে কারা বেশি ইম্পর্টেন্ট, কারণ তাদের ভ্যালু এর মধ্যে দিয়ে গিয়ে বেশি থাকবে, এর মধ্যে গুণ হইতে হইতে তাদের ভ্যালু বেশি থাকবে যারা ইম্পর্টেন্ট। কার্টুন যদি ইম্পর্টেন্ট শব্দ হয়, কার্টুনের ভ্যালু বেশি থাকবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই এমন একটা বিষয় আমরা জানতে পারতেছি যে কে ইম্পর্টেন্ট কে কম ইম্পর্টেন্ট, তার মানে কোন জায়গায় আমাদের অ্যাটেনশন বেশি দেওয়া দরকার, কোন ওয়ার্ডে, ওয়াচেসে দেওয়া দরকার, কার্টুনে দেওয়া দরকার, নিলতে দেওয়া দরকার নাই। তার মানে এই বিষয়টা অ্যাটেনশন নেটওয়ার্ক এই কাজটাই করে। অ্যাটেনশন নেটওয়ার্ক আসলে আমাদেরকে বলবে আমার কোন ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট, অথবা একটা 2D ছবির মধ্যে ছবির কোন জায়গাটা ইম্পর্টেন্ট। একটা 2D ছবির মধ্যে মানুষ আছে আর অনেক ঘাস আছে, আনইম্পর্টেন্ট, আমরা মানুষকে ডিটেকশন করার নেটওয়ার্ক বানাবো, তাহলে ওই মানুষটাকে হাইলাইট করবে আমাদের এই অ্যাটেনশন ফাংশনটা, অ্যাটেনশন মেকানিজম যেটা সেটা। এটা কি বোঝা গেছে পুরো আইডিয়াটা? হ্যালো, আইডিয়া কি বোঝা গেছে? ইয়েস স্যার। এরপরে এরকম অ্যাটেনশন কয়েকটা অ্যাটেনশন লেয়ারকে মিলায়, মানে প্যারালালি চালায়, তাদের কিছু কিছু ভ্যালু আলাদা থাকে ওই অ্যাটেনশন নেটওয়ার্কে, যেহেতু লার্ন করা হলে কয়েকটা যে প্যারালালি আর কি লার্ন হয় কয়েকটা অ্যাটেনশন লেয়ার, এই জন্য তাদের তখন দেখা যায় অ্যাকুরেসি বেশি হয়, এই জন্য করছে। তো এইভাবে সেটাকে বলে মাল্টি হেড অ্যাটেনশন। এখানে আসছে এই যে মাল্টি হেড অ্যাটেনশন। এখানে এরকম অ্যাটেনশন আমি যে জিনিসটা বললাম প্রসেসটা এই হুবু এই সেম প্রসেসই ঘটে, কিন্তু কয়েকটা প্যারালালি চলে আর কি, সেম প্রসেস। এখানে মাস্ট এই শব্দটা আলাদাভাবে বলছে যে এখানে আসলে যাতে আমার অ্যাটেনশনের মধ্যে ওকে টার্গেটের মধ্যে এমন কিছু যাতে দিয়ে না দেই যেটা আসলে ইন্টারনাল ডিপেন্ডেন্সি সৃষ্টি করে। মানে আমি চাবো যে আমার কোনো একটা ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ড থেকে আউটপুট আসবে, আমরা সেটাই চাবো, কিন্তু আমাদের তো আসলে টার্গেট ওয়ার্ড আলটিমেটলি থাকবে না, টার্গেট সিকোয়েন্স তো আমরা জেনারেটই করতে চাইতেছি। এই জন্য ট্রেন করানোর সময় একটা মেকানিজম অ্যাপ্লাই করে যারা মার্কস করে দেয়, টার্গেট সেন্টেন্সটাকে এমনভাবে দেয় যাতে এই বিষয়টা সৃষ্টি না হয়, এই ডিপেন্ডেন্সিটা, যে আমার টার্গেট সিকোয়েন্স পরে জেনারেট করার সময়ও দিতে হইতেছে, তাই আসলে তো থাকবে না। তাহলে ওই ডিপেন্ডেন্সিটা না করার জন্য মাস্ট মাল্টি হেড অ্যাটেনশন এই বিষয়টা আসে। এইভাবে আর কি ওভারঅল ট্রান্সফরমার স্ট্রাকচারটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার। তো ট্রান্সফরমারের পরে হলো অটো এনকোডার। অটো এনকোডার যেটা করে সেটা আমি একটু আগে আমাকে প্রশ্ন করা হলো যে ইয়েরটা যে এমবেডিংটা আমরা কোনখানে পাই, এখানে ইনপুট এমবেডিংটা এটা আমি কোনখানে পাচ্ছি। তো এগুলো জেনারেট করার জন্য অটো এনকোডারকে অনেক সময় ইউজ করা হয় এমবেডিং জেনারেট করার জন্য। তো অটো এনকোডার যেটা করে যে এটা একটা নিউরাল নেটওয়ার্ক, ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক, দেখা যাচ্ছে খুব ইজি। এই যে ফিড ফরওয়ার্ড মাঝখানে, ফিড ফরওয়ার্ড মাঝখান দিয়ে এখানে যে লেয়ারগুলা, এখানেও সেই লেয়ার, এখানে যেভাবে আর কি সিকোয়েন্স ছিল এখানে তার ইনভার্স সিকোয়েন্স মিরর করা হয়েছে। আর মাঝখানে একটা ছোট্ট লেয়ার থাকে বটলনেকের মতো, ফিচার যেটাকে বলা হইতেছে যে লেয়ারের আউটপুটটাকে। তো এই অটো এনকোডার যেভাবে কাজ করে সেটা হলো তাদের ইনপুট হিসেবে যেই সিকোয়েন্সটা দেওয়া হবে বা যেই ছবি বা যাই দেওয়া হবে সেটাকেই আউটপুট হিসেবে দেওয়া হয়। একটু শুনতে অন্যরকম লাগতে পারে, ইনপুট থেকে আবার তাহলে একই জিনিসই কি জেনারেট করা হইতেছে, এটা কেমন হইলো? একই জিনিস ইনপুট দেওয়া হইতেছে, হুবহু একই জিনিস দিয়ে ট্রেন করানো, তাহলে আসলে কি হইতেছে? আসলে অটো এনকোডারটা শিখবে
একটা ইনপুট থেকে একটা আউটপুট জেনারেট করা তো মানে একটা ইনপুট সেটা দিলেই আউটপুট জেনারেট, একই জিনিস আউটপুটে আসতেছে এমন একটা বিষয় করতেছে। ট্রেন করানো হইতেছে একটু অন্যভাবে, একই জিনিস দিয়ে ট্রেন, যেই জিনিস ইনপুট সেই জিনিসই আউটপুট, কিন্তু ঘটনাটা ঘটে হলো মাঝখানের লেয়ারে। তার মানে এই অটো এনকোডার এমন একটা জিনিস যার মধ্যে দিয়ে একটা ইনপুট গিয়ে অনেক ছোট হবে, ছোট একটা রিপ্রেজেন্টেশনে আসবে, মানে একটা ছবি থাকলো অনেক বড়, যে ছবিটা মাঝখানে অনেক ছোট একটা ছবিতে পরিণত হইলো, অনেক কম্প্রেসড একটা ভার্সনে, বা অনেক ফিচারের সংখ্যা অনেক কমে আসলো। এরপরে সেই ফিচার থেকে আবার হুবহু একই জিনিসই হইলো। এমন একটা জিনিস মানে কি? এমন একটা জিনিস মানে মাঝখানের যে ফিচারটা আছে সেই ফিচারটা সব তথ্য রাখতেছে, এই জন্যই সে পারতেছে আউটপুট জেনারেট করতে। অর্থাৎ আমার যেই হিডেন লেয়ারের মাঝখানের লেয়ার, তার মধ্যে এমন একটা জিনিস আছে যেটা আসলে ওই ইনপুট যেটা তার অনেক কিছুই, তার অনেক ইনফরমেশনই কন্টেন করতেছে, কিন্তু অনেক কম ফিচারের মাধ্যমে। এটা কি বোঝা গেছে? হ্যাঁ, এইভাবে অটো এনকোডারকে আমরা ট্রেন করি, অনেক ইনপুট দিয়ে ট্রেন করে সেম ইনপুটকে আউটপুট হিসাবে দিয়ে ট্রেন করতে করতে আমরা এই অটো এনকোডারটাকে বানাই। কিন্তু আলটিমেটলি যখন আমরা এটাকে ইউজ করব তখন আমরা এই জায়গাটা বাদ দিয়ে দিব, এই জায়গাটা বাদ দিয়ে শুধু এই ফিচার ভেক্টরের আউটপুটটাই হবে আমাদের সেই অটো এনকোডার ইউজ করার সময় আমরা যেই এনকোডেড যে জিনিসটা নিব সেটা হবে আমাদের ফিচার ভেক্টর আউটপুট। পরের এই লেয়ারগুলোর প্রয়োজন হবে না অটো এনকোডারটাকে ট্রেন করার পরে, যখন ইউজ করা হবে এই লেয়ারগুলো না দিয়ে এই লেয়ারটাকে ইউজ করা হয়, এবং সেই আউটপুটগুলাই এখানে ইউজ করা যাইতে পারে। মানে এখানের একটা এই যে এমবেডিং বলতেছে একটা সিকোয়েন্স থেকে, এগুলো আর কি এই জিনিসগুলো অটো এনকোডার করতে পারে, এমবেডিং জেনারেট করা আর কি। এইটা হলো অটো এনকোডারের মূল স্ট্রাকচারটা। তাহলে ওকে ট্রেন করানো হবে এই দুজনের পার্থক্য দিয়ে, এবং আমরা যত বেশি এরর হবে ইনপুট আর আউটপুটের অটো এনকোডারে, মানে ইনপুটটাকে যাওয়ার পরে সে যদি অনেক বেশি পরিবর্তন হয়ে যায়, নিজের যে যা ছবি দেওয়া হইলো গরুর, সেটা আউটপুটে হয়ে আসলে একটা ঘোড়ার মতো কিছু, বা অনেক চেঞ্জ নয়েজের মতো কিছু হয়ে আসলো, তাহলে আমরা বলবো সেই অটো এনকোডারটা রিকনস্ট্রাকশন এরর অনেক বেশি, ও রিকনস্ট্রাক্ট করতে পারে না, একটা ইনপুটকে নিয়ে সেটাকে ছোট বানায় আর তাকে রিকনস্ট্রাক্ট করতে পারতেছে না। এজন্য কিন্তু যে ভালো পারবে তার রিকনস্ট্রাকশন এর কম, মানে সে রিকনস্ট্রাক্ট করতে পারে, অর্থাৎ সে খুব সুন্দরভাবে ফিচার কমিয়ে আনতে পারে, এবং এই কম ফিচারগুলো আসলে মানে এই ইনপুটটাকে ডিসক্রাইব করে অনেক সুন্দরভাবে, অনেক ইনফরমেশন কম লস হচ্ছে, এভাবে আর কি বলতে পারি। তো এটা করে আনার ভালোটা হইলো যে এইভাবে অটো এনকোডার ইউজ করলে তখন নেক্সট যে অ্যালগোরিদম, ক্লাস্টারিং অ্যালগোরিদম, আর যেগুলো আমরা ইউজ করব ক্লাস্টারিং করার জন্য, এর পরের স্টেপগুলো অনেক ইজি হয়ে যায়, কারণ খুব সুন্দরভাবে ডাইমেনশনালিটি রিডাকশন হইতেছে, অন্য কিছুই করতে হইতেছে না, এবং খুব সিম্পল একটা আর্কিটেকচার। এটা হলো অটো এনকোডারের বিষয়। ইমেজ প্রসেসিং এর ব্যাপারে বেশ কিছু বিষয় আছে, যেমন গাউসিয়ান স্মুথিং, মিডিয়াম ফিল্টারিং, এগুলো ইমেজ প্রসেসিং এর কিছু বিষয় যেগুলো ওপেনসিপির মধ্যে পাওয়া যায়। ওপেনসিপি পাইথনে এই অনেকগুলো লাইব্রেরি আছে যেগুলো দিয়ে এই কাজগুলো করা যায়, ইমেজের উপরে বিভিন্ন ধরনের প্রসেসিং করা যায়। তো এই নিয়ে আর ডিটেলস বললাম না। তা আমাদের যেই স্পেশাল ট্রান্সক্রিপ্টোমিক্সের যে স্যাম্পল, তার একটা ইমেজ থাকবে যেটাকে এসএনই ইমেজ বলে, এবং আমাদের সেই এসএনই ইমেজের থেকে ছবির থেকেও কিছু ফিচার কালেক্ট করা যায়, যেমন বিভিন্ন, এখানে আমি বললাম লোকেশন, আমি বলছিলাম যে ক্লাস্টারিং করার পরে যে লোকেশন আছে, বা আমরা আমাদের বিভিন্ন লোকেশনের জেনেটিক জিনের ইনফরমেশন বা জেনেটিক ইনফরমেশন আসছে, সেটার থেকে তো আমি গত কাছে কিছু জিনিস বললাম। তো সেই ইনফরমেশনগুলোর সাথে ছবির পিক্সেলের কিছু ইনফরমেশনও অনেক সময় অ্যাড করা হয়। তার মানে এখানে আমি যে পিসিএ করার পর আমার যে ফিচারগুলো ছিল তার সাথে আরো কিছু ফিচার অ্যাড হবে, সাইজ কিছুটা বাড়বে, ইমেজ থেকে কিছুটা ফিচার এসে। তো এই ফিচারের জন্য আবার ইমেজের উপরও কিছু এমবেডিং করা হয় অটো এনকোডারের টাইপের, যেমন এখানে অটো এনকোডার আছে, তারপরে আরো কিছু কিছু
এমবেডিং রেস্ট নেট আছে বর্তমানে, তো সেগুলো অ্যাপ্লাই করে এইচএন ইমেজের সেই জায়গাগুলোর লোকেশনগুলোর পিক্সেল থেকে এমবেড করে কিছু ডাটা অ্যাড করা যেতে পারে আর কি। এভাবে কিছু কিছু রিসার্চে করা হয়েছে। তো আজকের পড়া এতটুকুই। তো আপনাদের আগামী ক্লাসে যেটা থাকবে সেটা হলো যে একটা পেপার, অ্যাটেনশন ইজ অল ইউ নিড, একটা পেপার আছে, বিখ্যাত পেপার, এই যে এটা দিয়ে দেই, একটা পেপার আছে। তো এই পেপার থেকে আপনারা একটা ইয়ে করবেন, রিভিউ লিখবেন এই পেপারের, অ্যাটেনশন ইজ অল ইউ নিড। এটার রিভিউর মধ্যে কি লিখবেন, এটা হলো আপনাদের থার্ড অ্যাসাইনমেন্ট। যেমন এখানে পাইতেছি, তো আমি এটা অনলাইনে অ্যাভেলেবল আছে। এটা বোধহয় ফাইনাল পেপারটা নেই, এখানে কিছু কারেকশন দিছিল, কিন্তু মোটামুটি কন্টেন্ট একই থাকবে, ছোট পেপার। এখান থেকে আপনারা, যেমন আমি একটু আগে যে স্ট্রাকচারটা বললাম সেটার স্ট্রাকচারটা, যে ট্রান্সফর্মার স্ট্রাকচারটা আছে, এখানে কি বলছে, এখানে ফিট ফরওয়ার্ড বলছে, এমএলপি না বলে, মাল্টিলেয়ার পারসেপ্টর না বলে, তারপরে যেই জিনিসগুলো আছে স্টেট ডট প্রোডাক্ট, তারপরে যে অ্যাটেনশনের অনেক কিছু আর কি আপনাদেরকে অলরেডি বলা হয়ে গেছে। তা আপনারা এখান থেকে কিছু ইয়ে লিখবেন, এই পেপারটার এটাকে কি বলে, রিভিউর মধ্যে কি থাকবে সংক্ষেপে, এই পেপারটার একদম সংক্ষেপে এই কি কাজ হয়। অ্যাবস্ট্রাক্টে যেমন অনেক বড় করে দেওয়া আছে, আপনি 4 বা 5 লাইনের মধ্যে লিখবেন যে অ্যাটেনশন ইজ অল ইউ নিডে কি জিনিসটা করা হয়েছে, এই পেপারে কি রিসার্চটা করা হয়েছে, কাজটা করা হয়েছে। তারপরে সেটা লেখার পরে আপনারা লিখবেন হলো এইটার নেগেটিভ রিভিউস, মানে পজিটিভ গুলো লেখা দরকার নাই, পজিটিভ পয়েন্ট, নেগেটিভ 5টা বা 6টা পয়েন্ট লিখবেন, মিনিমাম 5টা পয়েন্টে যে এখানে কি প্রবলেম আছে, অ্যাটেনশন ইজ অল ইউ নিড এই পেপারের মধ্যে ইয়ে প্রবলেমগুলো ছাড়া, যেমন বানান ভুল বা এই টাইপের যদি কিছু থাকে, কমা দেয় না, এগুলা না, এটার কিছু অ্যানালিটিক্যাল রিভিউ, যে ওরা এই কাজটা করছে, এটা ভুল হয়েছে, বা এরকম কিছু জিনিসপত্র মিনিমাম 5টা পয়েন্ট লিখবেন। তারপরে আপনি এটার মানে পয়েন্টই লিখবেন আর কি, 5টা না, 5টা কম হয়ে যায়, 10টা পয়েন্ট লিখবেন। প্রথমে পেপারের একটা সংক্ষেপে 5 সেন্টেন্সের একটা ইন্ট্রো লিখবেন, এরপরে 10টা ডিমেরিট লিখবেন এই পেপারটার প্রবলেম। এটা হলো থার্ড অ্যাসাইনমেন্ট। এটা কি বুঝতে পারছেন? স্যার অ্যাসাইনমেন্টটা বুঝতেছি না, আরেকবার বলতে পারবেন? অ্যাসাইনমেন্ট হলো অ্যাটেনশন ইজ অল ইউ নিড, এটা একটা পেপার, রিসার্চ পেপার। এই পেপারটার মধ্যে, এই পেপারটা পড়বেন পুরাটা, পড়ে বেশি বড় না, এই 11 পেজের ছোট্ট, যে রেফারেন্স দিয়ে তো 2টা পেজ আছে, তাতে 11 পেজ, 9 পেজের এই পেপারটা পড়ে আপনি এই 5টা সেন্টেন্সে এই পেপারটায় কি হয়েছে সেটা বলবেন, কি করা হয়েছে 5টা সেন্টেন্সে বলবেন। তারপরে 10টা 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম 10টা সেন্টেন্স থাকবে, 10টা পয়েন্ট থাকবে, যে পয়েন্টের মধ্যে এই পেপারের সমস্যাগুলো থাকবে, যে এই সমস্যা, এইখানে রিসার্চ গ্যাপ কি, এরকম 10টা পয়েন্ট থাকবে। এটা বুঝতে পারছেন? ইয়েস স্যার। এটা হলো থার্ড অ্যাসাইনমেন্টটা। আর এরপরে তো হ্যাঁ স্যার কি জানো, হ্যাঁ বলেন। সাবমিশনটা কবে, এন্ড এই রিসার্চ পেপারের কি লিংকটা দিয়ে দিবেন জিসিতে? এটার লিংকটা তাহলে গ্রুপে দিয়ে দিব, ওই যে যেই গ্রুপটা আছে, তবে এখানে এখনই দিয়ে দিই, এখানে ওদের হোয়াটসঅ্যাপের এই যে কোনটা, এটা বোধহয় এটা নাকি, এই যে এখানে দিয়ে দিতেছি, হোয়াটসঅ্যাপের গ্রুপে দিয়ে দিচ্ছি, এখানে আপনার ইয়েটা আছে, এই পেপার লিংকটা দিয়ে দিলাম, তো এটা দেখে করবেন। স্যার আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল।
হ্যাঁ একটা আছে তো, তাহলে ওইটাতে আপনি ইমেল করতে পারেন ওনাদের ইউনিভার্সিটির যে। আচ্ছা তাহলে এটা লিখবেন, এটা ডেডলাইন হলো আজকে 24 তারিখ, নেক্সট ক্লাস তো 2 দিন আছে, তাহলে 2 দিনের মধ্যেই। আচ্ছা একটু বাড়াই, এটা হলো আপনার লাস্ট যে ইয়ে আছে একটা, মানে যেই দিনে লাস্ট হবে 10 তারিখ মনে হয়, তার আগে দিলেই হবে। লাস্ট মানে 4টা ক্লাসের পরে তারপরে যেদিন পুরস্কার দেওয়া হবে কি কি, তার আগে দিলেই বা তার 2-3 দিন আগে একটা টাইম আমি দিয়ে দিব, কিন্তু বেশ বেশ লম্বা টাইমই থাকবে, আজকে থেকে 10 দিন টাইম, 10 দিনের বেশি থাকবে আশা করি এটার জন্য। আর কারো কোনো কোশ্চেন? হ্যালো স্যার অ্যাসাইনমেন্ট গুলো কিভাবে কি করতে হবে, এটা কি স্যার ওই যে ক্লাসরুমে কি বলা থাকবে? হ্যাঁ, প্রথম অ্যাসাইনমেন্টটার জন্য তো গত ক্লাসে বলছিলাম যে আজকে পর্যন্ত শেষ দিন ছিল, এটা প্রথম অ্যাসাইনমেন্টের টাইমটা শেষ। আর সেকেন্ড অ্যাসাইনমেন্ট এটার জন্য আমি মানে এখনো টাইম দিই নাই, আরো 10 মিনিমাম 10 ডেজ থাকবে আজকের থেকে এটার জন্য। একটা তাহলে দিয়ে দিই, একটা তারিখ দিয়ে দিই, পুরা একটু কমাই দিই আপনার, তাহলে এটা 1 সপ্তাহের মধ্যে আমি দিয়ে দিব, এটা ইয়ের মধ্যে ক্লাসরুমের মধ্যে দিয়ে দিব। 31 তারিখ আছে, 31 তারিখের আগে তাহলে এই সেকেন্ড অ্যাসাইনমেন্টটা থাকবে, এটা যে আপনাদের গুগল একটা ক্লাসরুমে আছে সেটার মধ্যে দিয়ে দিব। আর কোনো কোশ্চেন? তাহলে কোনো কোশ্চেন নাই, তাহলে ঠিক আছে, আপনাদের তাহলে নেক্সট ক্লাস 26 তারিখে, এটা ইউনিভার্সিটিতেই হবে। তাহলে ঠিক আছে, আমি তাহলে লিভ নিচ্ছি।